বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই ভারতের মহা চিন্তার কারণ। তার মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের নতুন উষ্ণতা দিল্লির কূটনৈতিক পরিমণ্ডলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দীর্ঘ 5 দশক ধরে ঢাকা ইসলামাবাদের মধ্য থেকে যাওয়া দূরত্ব এবার যেন দ্রুত কমতে শুরু করেছে। বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ আরও দৃশ্যমান হচ্ছে। এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ, কারণ 1971 সালের পর বহু বছর ধরে দুই দেশের সম্পর্ক ছিল অত্যন্ত টানাপোড়েনপূর্ণ। বিশেষ করে আওয়ামী লীগ পাকিস্তানকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তবে ভারতের দুশ্চিন্তার বড় একটি কারণও আছে। এই নভেম্বরেই পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ PNA সাইফ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। 4 দিনের শুভেচ্ছা সফরের অংশ হিসেবে এই আগমন। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনী ও ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের প্রতিনিধিরা। বাংলাদেশের নৌবাহিনী প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এই সফর উভয় দেশের নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে সহায়ক হবে। শুভেচ্ছা সফরের সময় কর্মকর্তারা পারস্পরিক অভিজ্ঞতা ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক সবচেয়ে বেশি খারাপ হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়। নানা কারণে ঢাকায় পাকিস্তানি দূতাবাস ও কূটনীতিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে হাসিনা সরকার। এই সময় পাকিস্তানি শীর্ষ সেনা কিংবা সরকারি প্রতিনিধিদের বাংলাদেশ সফর ব্যাপকভাবে সীমিত হয়ে যায়। তবে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে পালান। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই কূটনৈতিক অবস্থানে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পাকিস্তান প্রকাশ্যে রাজনৈতিক পরিবর্তনকে স্বাগত জানিয়েছে। ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সফর বৃদ্ধি পায়। গত মাসেই পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় উচ্চপদস্থ জেনারেল ঢাকায় আসেন। নতুন সরকারের নীতি নির্ধারকদের মতে বাংলাদেশ পৃথিবীর সব দেশের সঙ্গে সমান ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়। যদিও ভারতের রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ দাবি করছেন, এই দ্রুত উষ্ণতা বাংলাদেশের প্রত্যাশিত কূটনৈতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে আরও চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক তথাকথিত ঘনিষ্ঠ। 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাণিজ্য, পানি বন্টন, সীমান্ত নিরাপত্তা সব ক্ষেত্রেই ভারত নিজেকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার বলেই দাবি করে। বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপট ভারতের চিন্তার মূল কারণ হচ্ছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক বৃদ্ধি, আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী নীতিতে সম্ভাব্য পরিবর্তন। ভারতের পররাষ্ট্র নীতি ও কৌশলগত মহল মনে করছে, পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়লে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি জটিল হতে পারে। তবে অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক পুনর্গঠনের পথেই হাঁটছে। ঢাকার বক্তব্য, বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো পুরনো দ্বন্দ্ব ধরে রাখবে না এবং অর্থনীতি ও বাণিজ্যের স্বার্থে নতুন অংশীদারিত্ব তৈরি করবে। এই নীতির অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ঢাকা। যদিও বাংলাদেশের অনেকেই মনে করছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস ও পাকিস্তানের যুদ্ধাপরাধ বিষয়ক অবস্থান ভুলে যাওয়া উচিত নয়, তাই ব্যবসা বাণিজ্য হতে হবে গতানুগতিক ধারায়। অন্যদিকে আরেক অংশ মনে করছেন, আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদ গুরুত্বপূর্ণ এবং পারস্পরিক লাভের ভিত্তিতে সম্পর্ক নতুনভাবে মূল্যায়ন করতে ক্ষতি নেই। দক্ষিণ এশিয়া ভূরাজনৈতিক বড় এক অঙ্গন। এখানে শক্তির ভারসাম্য নির্ধারণে ভারত, চীন, পাকিস্তান ও বাংলাদেশ প্রত্যেকের কৌশলগত পদক্ষেপই গুরুত্বপূর্ণ। পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ আগমন শুধুমাত্র শুভেচ্ছা সফর নাও হতে পারে, এটি সম্ভবত ভবিষ্যতের সহযোগিতার সম্ভাবনার দিকেও ইঙ্গিত দেয়। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ যদি পাকিস্তান ও চীনের সঙ্গে ঘনিষ্ঠতার দিকে এগিয়ে যায়, তবে দক্ষিণ এশিয়ায় একটি নতুন অক্ষ তৈরি হতে পারে। ফলে ভারতের আঞ্চলিক কৌশল পুনর্গঠনের প্রয়োজন দেখা দিতে পারে। সমুদ্র নিরাপত্তা, বাণিজ্য চুক্তি ও সামরিক সহযোগিতায় পরিবর্তন আসতে পারে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দিল্লি ঢাকা সম্পর্কে টানাপোড়েন থাকলেও বর্তমানে বাংলাদেশের সঙ্গে আর উত্তেজনাপূর্ণ চায় না ভারত। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে কথা বলার সময় সংযত থাকতে হবে। সম্প্রতি এমন মন্তব্য করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই সাথে বিবৃতি দেওয়ার ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। জানিয়ে কূটনৈতিক পাড়ায় চলছে ব্যাপক তোড়জোড়। এমনকি এবার রাজনাথ সিং এর এমন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালো ঢাকা।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে কথা বলার ক্ষেত্রে সতর্ক হওয়ার বার্তা দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দেশটির নেটওয়ার্ক 18 গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই বার্তা দেন তিনি, যা গত 7 নভেম্বর সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, বাংলাদেশের সঙ্গে কোনো উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না নয়াদিল্লি। তবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত তিনি কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম, যদিও তাদের লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2024 সালে জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুরু থেকেই টানাপোড়েন চলছে ভারতের কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনাই এই টানাপোড়েন আরও দীর্ঘায়িত হওয়ার পরিস্থিতি সৃষ্টি করেছে। সেখানে দাবি করা হয়, ক্ষমতায় বসার পর থেকেই ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূস। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং এমন প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত বলে নাকচ করে দিয়েছে। শুধু তাই নয়, এবার ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টিকে একই সঙ্গে ভুল এবং কূটনৈতিক শিষ্টাচারের প্রতি অসম্মানজনক বলে মনে করছে বাংলাদেশ। 9 নভেম্বর গণমাধ্যমকে একথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র SM মাহবুবুল আলম। মাহবুবুল আলম বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে যে মন্তব্য করেছেন তা তাদের নজরে এসেছে। তারা মনে করেন রাজনাথ সিং এর মন্তব্য ভুল এবং সেটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সহায়ক নয়। একই সঙ্গে এ ধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের প্রতিও সম্মানজনক নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র পুনর্ব্যক্ত করেন, ভারতের সঙ্গে সার্বভৌম সমতা, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ। ঢাকা বিশ্বাস করে যে দৃষ্টিভঙ্গির পার্থক্যগুলো গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমেই সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব। 80 বছর আগে প্রতিষ্ঠিত জাতিসংঘ আজ বিশ্বের রাজনৈতিক, মানবিক ও কূটনৈতিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় স্বাস্থ্য, শান্তিরক্ষা, মানবিক সহায়তা, আন্তর্জাতিক আইন ও কূটনীতির মূল কেন্দ্রে ছিল সংস্থাটি। কিন্তু পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে জাতিসংঘের প্রতি সমালোচনা বেড়েছে, বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের চেয়ে পশ্চিমা স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগে। রুয়ান্ডা ও বসনিয়ার গণহত্যা, দারফুনের সহিংসতা কিংবা সাম্প্রতিক গাজা যুদ্ধ, প্রায় প্রতিটি বড় সংকটে জাতিসংঘের অক্ষমতা চোখে পড়েছে পুরো বিশ্বে। ইসরায়েল যেখানে সংস্থাটির বৈধতাকেই প্রশ্নবিদ্ধ করেছে, সেখানে যুক্তরাষ্ট্র এর ঐতিহ্যবাহী মধ্যস্থতার ভূমিকা দখল করেছে। ফলে প্রশ্ন উঠছে, জাতিসংঘ যদি হঠাৎ বিলুপ্ত হয় তাহলে বিশ্ব ব্যবস্থা কেমন হবে? জাতিসংঘের শরণার্থী সংস্থার সাবেক কর্মকর্তা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক জেফ ক্রিস বলেন, আপনি যদি শুক্রবার জাতিসংঘ ভেঙে দেন, সোমবারই সেটিকে নতুনভাবে গঠনের প্রয়োজন হবে। ক্রিসের মতে ইতিমধ্যেই সাহায্য কমার বিষয়টি চোখে পড়ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, যা জাতিসংঘ সমর্থিত ক্যাম্পগুলোতে খাদ্য সহায়তা কমাচ্ছে এবং অপুষ্টি ও সামাজিক উত্তেজনা বাড়াচ্ছে। সহায়তা কমে যাওয়ায় আরো বেশি মানুষ শরণার্থী ক্যাম্প থেকে শহরে চলে আসছে, আর এতে শহর অঞ্চলের সম্পদ ও পরিষেবার উপর নতুন চাপ সৃষ্টির সম্ভাবনা অনেক। বিশ্বজুড়ে অন্তত 10 কোটি মানুষ শরণার্থী বা বাস্তুচ্যুত। একক রাষ্ট্রের পক্ষে এত বড় সংকট মোকাবিলা করা প্রায় অসম্ভব। ক্রিস বলেন, জাতিসংঘ বিলুপ্ত হলে কিছু শরণার্থী ইউরোপমুখী হবে আর বাকিরা অনিশ্চয়তায় আটকা পড়বে। সহায়তা বন্ধ হলে খাদ্য সংকট, অপুষ্টি ও সামাজিক অস্থিরতা বাড়বে। জাতিসংঘ না থাকলে রাষ্ট্রগুলো শরণার্থীদের প্রতি জবাবদিহি করতে বাধ্য থাকবে না, ফলে মানবিক মান নিচে নেমে যাবে দ্রুত। একই সঙ্গে জাতিসংঘ ও এর অংশীদার সংস্থার হাজার হাজার চাকরি রাতারাতি হারিয়ে যাবে।
যুক্তরাজ্যের ব্যারিস্টার ও সাবেক আন্তর্জাতিক প্রসিকিউটর জেফ্রি নাইস বলেন, জাতিসংঘ ভেঙে যাওয়ার প্রক্রিয়া অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। তার মতে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির কাছে আন্তর্জাতিক আইন সবসময়ই গৌণ। জাতিসংঘ বিলুপ্ত হলে বিশ্ব ফিরে যেতে পারে ওয়েস্টফালিয়ান যুগে, যেখানে প্রতিটি রাষ্ট্র শুধু নিজের সার্বভৌমত্বেই সীমাবদ্ধ থাকবে। তবুও আন্তর্জাতিক আইন পুরোপুরি অদৃশ্য হবে না। নাইস আরো বলেন, এনজিও ও সুশীল সমাজ জাতীয় আদালতের মাধ্যমে অপরাধীদের জবাবদিহি করতে পারবে, যেমন আল হক ফিলিস্তিনি সংস্থার আইনি পদক্ষেপ বা রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক আদালতের তদন্ত। তবে প্রয়োগের ভার তখন রাষ্ট্র ও কর্পোরেশনের কাঁধে পড়বে, যা অনেক কঠিন। জাতিসংঘের সাবেক সহকারী মহাসচিব রমেশ ঠাকুর বলেন, একতরফা শান্তি রক্ষা আসলে দখলদারিত্ব। জাতিসংঘের বৈধতা ছাড়া কোনো মিশনকেই নিরপেক্ষ বলা যাবে না। তার মতে G20 বা শক্তিশালী রাষ্ট্রগুলোর সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা থাকলেও তাদের উদ্যোগ সবসময় উন্নয়নশীল দেশগুলোর উপর প্রভাব বিস্তার হিসেবে দেখা হবে। এর থেকে বাঁচার একমাত্র উপায় হলো জাতিসংঘ বা এর মতো কোনো সংস্থা থাকা, কিন্তু সেই বৈধতা হুমকির মুখে। এটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের অর্থাৎ চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো অবস্থা প্রয়োগ করতে পারে না বা করবে না। এটি সত্যি আন্তর্জাতিক আইনকে একটি তামাশায় পরিণত করে। যে কোনো আইন যা প্রয়োগ করা যায় না তা আসলে একটি আইনি কল্পকাহিনী এবং তার সব কিছুকে ক্ষয় করে দেয়। আমরা কোথায় আছি দেখুন। আইসিজে, আইসিসি, আমাদের পুতিন এবং নেতানিয়াহু কোনো আপাত হুমকি ছাড়াই সারা বিশ্বে উড়ে বেড়াচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক প্রধান বিজ্ঞানী ডক্টর সৌম্য স্বামীনাথন সতর্ক করে বলেন, হু ভেঙে দিলে বিশ্বকে সঙ্গে সঙ্গে নতুনভাবে এটি গঠন করতে হবে। বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলো ওষুধ ও ভ্যাকসিন অনুমোদনের জন্য হুর উপর নির্ভর করে। এটি না থাকলে মানুষ অনিরাপদ চিকিৎসা পাবে, অনেকের প্রাণহানি ঘটবে। স্বামীনাথন আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নজরদারি ব্যবস্থা 50 বছর ধরে কাজ করছে, যা ভবিষ্যৎ মহামারী প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোভিড-19 মহামারীর সময় হু ছোট দেশগুলোকে ভ্যাকসিন পেতে সহায়তা করেছিল। সংস্থাটি না থাকলে সেই বৈশ্বিক সমতা ভেঙে পড়বে। ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার অধ্যাপক জেমস থমাস বলেন, জাতিসংঘ ভেঙে গেলে আমরা বুঝবো এই প্রতিষ্ঠানগুলো আসলে কতটা অপরিহার্য। তার মতে জাতিসংঘ ও হুয়ের মতো প্রতিষ্ঠানগুলো লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে, তবে এগুলো গ্লোবাল নর্থের রাজনৈতিক প্রভাবেও পরিচালিত হয়। থমাস বলেন, জাতিসংঘ চলে গেলে ছোট ও স্থানীয় সংস্থাগুলো শূন্যস্থান পূরণের চেষ্টা করবে, যা সাহায্য ব্যবস্থাকে আরো বৈচিত্র্যময় করবে, কিন্তু একই সঙ্গে অস্থিতিশীলও করে তুলবে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের বিশ্লেষক H.A. হেলিয়ার বলেন, জাতিসংঘ বিলুপ্ত হলে কূটনীতি পুরোপুরি দ্বিপাক্ষিক ও লেনদেন ভিত্তিক হয়ে যাবে। এই বিশ্লেষকের মতে জাতিসংঘ যতই দুর্বল হোক, এটি এখনো আন্তর্জাতিক নৈতিক চাপ ও আইনি মানদণ্ডের শেষ অবলম্বন। এটি হারালে আন্তর্জাতিক চুক্তিগুলোর কার্যকারিতা আরও ক্ষয়প্রাপ্ত হবে। ইউরোপীয় ইউনিয়ন বা আফ্রিকান ইউনিয়ন কিছুটা শূন্যস্থান পূরণের চেষ্টা করলেও জাতিসংঘের বৈশ্বিক বৈধতা তারা দিতে পারবে না। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের জলবায়ু নীতি বিশেষজ্ঞ চুকু মেরেজে উকে রেখে বলেন, জাতিসংঘই একমাত্র মঞ্চ যেখানে বিশ্বের সব দেশ একসঙ্গে জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করতে পারে। প্যারিস চুক্তি বা গ্রিন ক্লাইমেট ফান্ড সবই জাতিসংঘ কাঠামোর ফল। এটি না থাকলে জলবায়ুর ন্যায্যতা ধ্বংস হবে। ধনী দেশগুলো কেবল নিজেদের প্রশমন পরিকল্পনায় মনোযোগ দেবে, আর দরিদ্র দেশগুলো বঞ্চিত থাকবে। জলবায়ু সংকট ব্যবস্থাপনায় জাতিসংঘ ন্যায় বিচার ও সমতার নীতিগুলোকে ধারণ করে। এটি কিছুটা হলেও ব্যাখ্যা করে যে ত্রুটি থাকা সত্ত্বেও জাতিসংঘ ছোট উন্নয়নশীল দেশগুলোকে তাদের প্রয়োজনীয় রূপান্তরে সহায়তা করার জন্য প্রয়োজনীয় সম্পদ প্রদানে একটি ভালো কাজ করেছে। আন্তর্জাতিক সংকট গ্রুপের কর্মকর্তা রিচার্ড গর্গন বলেন, জাতিসংঘ শুধু নিরাপত্তা পরিষদ বা সাধারণ পরিষদ নয়, এটি টেলিযোগাযোগ, মেধাস্বত্ব, ডাক ব্যবস্থা থেকে শুরু করে প্রতিদিনের আন্তর্জাতিক কার্যক্রমের সঙ্গে জড়িত। তিনি এটিকে বলেন বহুপাক্ষিকতার ওয়াইফাই, যা সচল থাকলে আমরা টের পাই না, কিন্তু একবার বন্ধ হয়ে গেলে বিশ্ব যোগাযোগ ও সহযোগিতা অচল হয়ে যাবে। জাতিসংঘের অনেক সীমাবদ্ধতা আছে, ক্ষমতার ভারসাম্যহীনতা, পশ্চিমা প্রভাব, আমলাতান্ত্রিক ধীরগতি, কিন্তু এর অনুপস্থিতি পৃথিবীকে আরো অস্থির, বিভক্ত ও অনিরাপদ করে তুলবে। যদি সত্যি 14 নভেম্বর শুক্রবার জাতিসংঘ ভেঙে দেওয়া হয়,
তাহলে 17 নভেম্বর সোমবারের মধ্যেই বিশ্ব নতুন করে বুঝবে মানবতার টিকে থাকার জন্য কোনো না কোনো বৈশ্বিক কাঠামো আমাদের অবশ্যই দরকার। সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়েছিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। সেখানে তিনি পেয়েছেন প্রচুর প্রশংসা এবং রাজনৈতিক উষ্ণতা। তবে তার সবচেয়ে বড় সাফল্য রাশিয়ার তেল, গ্যাস ও পারমাণবিক জ্বালানির উপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে সাময়িক ছাড়। 2026 সালের এপ্রিলের নির্বাচনের আগে এই ছাড় অরবানের জন্য বড় রাজনৈতিক সুবিধা হিসেবে দেখা হচ্ছে। তবে বাইরে থেকে বিষয়টি যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা সহজ নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া নতুন চুক্তিতে আছে কঠিন শর্ত, যার খরচও অনেক বেশি। এছাড়া ইউক্রেন যুদ্ধের অবসান সহ গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে তিনি কোনো অগ্রগতি আনতে পারেনি। ফলে সফর শেষে কিছু সাফল্য থাকলেও মূল কূটনৈতিক লক্ষ্য এখনও অধরা রয়ে গেছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান মার্কিন নিষেধাজ্ঞা থেকে 1 বছরের ছাড় পেয়েছেন। যদিও হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার হিটজার্তোর দাবি এটি অনির্দিষ্ট সময়ের জন্য থাকবে। বিশ্লেষকদের মতে সময়সীমা যাই হোক, ট্রাম্প স্পষ্টভাবে চান অরবান যাতে আগামী নির্বাচনে সুবিধা পায়। এই ছাড় আংশিকভাবে ইউরোপীয় ইউনিয়নের দাবির সঙ্গেও মিলে যায়। তারা চায় 2027 সালের মধ্যে রাশিয়ার তেল, গ্যাস আমদানি বন্ধ করা হোক। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের মতে অরবান এখনও সেই লক্ষ্য পূরণের জন্য কোনো স্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতি দেননি, যেখানে চেক প্রজাতন্ত্র ইতিমধ্যেই তাদের প্রতিশ্রুতি পূরণ করেছে। হাঙ্গেরির জ্বালানি কোম্পানি MOL ইতিমধ্যেই তাদের 2টি শোধনাগার এমনভাবে আধুনিকায়ন করছে যাতে রাশিয়ার ইউরালস অপরিশোধিত তেলের পরিবর্তে ব্রেন্ট তেল ব্যবহার করা যায়। কোম্পানির দাবি এখন তাদের মোট চাহিদার 80% তেল ক্রোয়েশিয়ার আদ্রিয়ার পাইপলাইনের মাধ্যমে আনা সম্ভব, যদিও এতে খরচ বেশি এবং কিছু ঝুঁকিও রয়েছে। অরবান দীর্ঘদিন ধরেই যুক্তি দিয়ে আসছেন হাঙ্গেরির মতো স্থলবেষ্টিত দেশগুলো রাশিয়ার তেলের বিকল্প পায় না, কিন্তু বাস্তবে সেটি পুরোপুরি ঠিক নয়। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাঙ্গেরি ও স্লোভাকিয়া রাশিয়াকে তেল বাবদ প্রায় $13 বিলিয়ন দিয়েছে। তবুও যুক্তরাষ্ট্রের দেওয়া সাময়িক ছাড় এই শীতে হাঙ্গেরির নাগরিকদের জন্য বড় স্বস্তি। অরবান নিজেই ওয়াশিংটনের সফর সঙ্গী সাংবাদিকদের বলেন, ছাড় না পেলে চলতি বছরের ডিসেম্বর মাসে ইউটিলিটি বিল 3 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। মার্কিন চুক্তি অনুযায়ী হাঙ্গেরি রাশিয়ান গ্যাস কিনতে পারবে টার্ক স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে এবং রুবল দিয়ে অর্থ পরিশোধও করতে পারবে। পাশাপাশি অরবান যুক্তরাষ্ট্র থেকে $600 মিলিয়ন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা LNG কেনারও প্রতিশ্রুতি দিয়েছেন। পারমাণবিক খাতেও বড় চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্র ও হাঙ্গেরির মধ্যে। পাক্স 1 বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে $11.40 লাখ মার্কিন জ্বালানির রড কিনবে হাঙ্গেরি। পাশাপাশি রাশিয়ার রোসাটম ও ফ্রান্সের ফ্রেমাটম থেকেও তারা রড কিনবে। এছাড়া মার্কিন নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকা রাশিয়ার তৈরি পাক্স 2 প্রকল্পটি আবার এগোতে পারে। এছাড়া পারমাণবিক জ্বালানির স্বল্পমেয়াদী সঞ্চয় বাড়াতে $100 থেকে $200 মিলিয়ন মার্কিন প্রযুক্তি কিনছে হাঙ্গেরি। সেই সাথে দেশটি যুক্তরাষ্ট্র থেকে 10টি ছোট মডিউলার পারমাণবিক চুল্লি কিনবে, যার মোট খরচ $10 থেকে $20 বিলিয়ন। এই চুল্লিগুলো হাঙ্গেরির চীনা ব্যাটারি কারখানাগুলোকে বিদ্যুৎ সরবরাহে সাহায্য করবে। আর্জেন্টিনার মতো হাঙ্গেরিও যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য মুদ্রা বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করছে। এর মাধ্যমে ভবিষ্যতে হাঙ্গেরি যদি আর্থিক সংকটে পড়ে, যুক্তরাষ্ট্র বুদাপেস্টের ডলার সরবরাহ করতে পারবে। এতে হাঙ্গেরির আর্থিক নিরাপত্তা কিছুটা বেড়ে যাবে। সব সাফল্যের পরও হাঙ্গেরি কিছু বড় লক্ষ্য পূরণ করতে পারেনি। 2022 সালে বাতিল হওয়া মার্কিন ভিসা মওকুফ কর্মসূচি পুনরায় চালু হয়নি, যা হাঙ্গেরির ব্যবসা ও পর্যটনে প্রভাব ফেলছে। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে সম্ভাব্য ট্রাম্প পুতিন বৈঠকের জন্য বুদাপেস্টের নতুন কোনো তারিখও নির্ধারিত হয়নি। সমালোচকদের দাবি, রাশিয়ার উপর নির্ভরতা কমাতে গিয়ে হাঙ্গেরি এবার যুক্তরাষ্ট্রের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছে। তবে অরবান সরকার বলছে তারা আসলে জ্বালানি উৎসের বৈচিত্র্য বাড়াচ্ছে, নির্ভরতা নয়। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য G20 সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের উপর নির্যাতন, নিপীড়ন ও গণহত্যা চলছে। এসব বন্ধ না হওয়া পর্যন্ত কোনো মার্কিন সরকারি প্রতিনিধি সেখানে যাবে না। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, দক্ষিণ আফ্রিকায় G20 সম্মেলন আয়োজন লজ্জাজনক। আফ্রিকানরা সেখানে বসতি স্থাপনকারী ডাচ, ফরাসি ও জার্মান বংশোদ্ভূত শ্বেতাঙ্গদের হত্যা করছে, তাদের জমি ও খামার জোর করে দখল করছে। যতদিন এই মানবাধিকার লঙ্ঘন চলবে, যুক্তরাষ্ট্রের কেউ সেখানে যাবে না।
তবে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে দুঃখজনক বলে উল্লেখ করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছেন, আফ্রিকানারদের অর্থাৎ দক্ষিণ আফ্রিকায় বসতি স্থাপনকারী ইউরোপীয় বংশোদ্ভূত শ্বেতাঙ্গদের একচেটিয়া নিপীড়িত গোষ্ঠী হিসেবে উপস্থাপন করা ইতিহাস বিকৃত এবং এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন তিনি নিজে না গিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে পাঠাবেন। তবে পরবর্তীতে হোয়াইট হাউস জানায় যুক্তরাষ্ট্র থেকে কোনো কর্মকর্তাই এবার G20 সম্মেলনে অংশ নেবেন না। নভেম্বরের শেষের দিকে জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে G20 সম্মেলন। প্রতি বছর সদস্য দেশগুলোর মধ্যে একটি দেশ আয়োজক হয় এবং সম্মেলনের আলোচ্যসূচি নির্ধারণ করে। এবছর আয়োজক দক্ষিণ আফ্রিকা, আর পরের বছর আয়োজন করবে যুক্তরাষ্ট্র। দক্ষিণ আফ্রিকার সরকার জানিয়েছে দেশটিতে শ্বেতাঙ্গ গণহত্যা চলছে এমন দাবি ভিত্তিহীন ও অবিশ্বস্ত সূত্রের উপর নির্ভরশীল। কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্রের ঘোষিত শরণার্থী কর্মসূচি সত্ত্বেও খুব অল্প সংখ্যক শ্বেতাঙ্গ আফ্রিকান এই সুবিধার জন্য আবেদন করেছেন, যা প্রমাণ করে তারা দেশের নিরাপদে আছেন। এদিকে জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প একাধিকবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের উপর বৈষম্য ও নির্যাতনের অভিযোগ তুলে আসছেন। মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠকেও একই অভিযোগ করেন তিনি। এরপর ট্রাম্প প্রশাসন দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ আফ্রিকানদের গণহত্যার শিকার আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রে শরণার্থীর মর্যাদা দেয়। নভেম্বরের শুরুতে হোয়াইট হাউস ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সর্বোচ্চ সীমা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হবে এবং শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার একটি আদালত বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্পের গণহত্যা দাবি খারিজ করে জানায় এটি সম্পূর্ণ কল্পনাপ্রসূত ও প্রমাণহীন। 1999 সালে এশীয় অর্থনৈতিক সংকটের পর গঠিত হয় G20, যাতে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলো অন্তর্ভুক্ত। এই গোষ্ঠীর সদস্যরা বিশ্বের মোট সম্পদের প্রায় 85% নিয়ন্ত্রণ করে। 2008 সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর থেকে প্রতি বছর G20 নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে অর্থনীতি ও বৈশ্বিক নানা ইস্যুতে আলোচনা করা হয়। যুক্তরাষ্ট্রের বড় দুই রাজনৈতিক দল রিপাবলিকান আর ডেমোক্রেটদের সাপে নেউলের সম্পর্কের ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মার্কিনী আর সরকারি চাকরিজীবীরা। ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিচ্ছে এবারের শাটডাউন। এতে নাজেহাল দেশটির দরিদ্র জনগোষ্ঠী। বন্ধ হয়ে গেছে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি, বিলম্ব হচ্ছে হাজারো বিমানের ফ্লাইট, বেতন ছাড়াই কাজ করছেন প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদেও দীর্ঘ 35 দিনের শাটডাউন ছিল, এবার তা 40 দিন হয়ে গেছে। তার আগে 1995 থেকে 1996 সালে সর্বোচ্চ 22 দিন, 2013 সালে 16 দিন, 1995 সালে 6 দিন, 1990 সালেও 3 দিন শাটডাউন ছিল দেশটিতে। মার্কিন কংগ্রেসে সরকারি ব্যয় সংক্রান্ত বিল পাশ না হওয়ায় সব খাতে অর্থ বরাদ্দ বন্ধ আছে, অর্থাৎ শাটডাউন চলছে। এই বিল পাশের জন্য ক্ষমতাসীন রিপাবলিকানদের পক্ষে 60টি ভোট প্রয়োজন, তবে সিনেটে রিপাবলিকান সদস্য 53 জন। এ কারণেই বিলটি আটকে আছে, চলছে অচলাবস্থা। ডেমোক্রেটদের দাবি ব্যয় সংক্রান্ত বিলে নিম্ন আয়ের মানুষদের জন্য স্বাস্থ্য বীমা ভর্তুকি অব্যাহত রাখতে হবে। ট্রাম্প প্রশাসনের মেডিকেড স্বাস্থ্য কর্মসূচিতে কাটছাট বাতিল করে ফিরিয়ে আনতে হবে আগের অবস্থা। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প সরকারি ব্যয় যথাসম্ভব কমানোর পক্ষে। এ বিষয়ে দুই দল এখনো ঐকমত্যে পৌঁছাতে পারছে না। শাটডাউনের জন্য একে অপরকে দায়ী করছে ডেমোক্রেট ও রিপাবলিকানরা। ডেমোক্রেট নেতা চাক শুমার মন্তব্য করেছেন, ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসের বাথরুমের সৌন্দর্য বর্ধনে ব্যস্ত, তখন আমেরিকানদের কপালে চিন্তার ভাঁজ, আগামী বছর তারা কিভাবে স্বাস্থ্যসেবার অতিরিক্ত খরচ মেটাবে। রিপাবলিকান দলের নেতা জন থুন বলেছেন, ডেমোক্রেটদের কারণে এই অচলাবস্থা তৈরি হয়েছে। ভুক্তভোগী হচ্ছেন সাধারণ জনতা। তারা আরো কতদিন এভাবে মানুষকে জিম্মি করে রাখবে? 1 মাস, 2 মাস, নাকি 3 মাস? রয়টার্স এবং ইপসের এক জরিপ বলছে, দীর্ঘ এই শাটডাউনের জন্য 50% মার্কিনী রিপাবলিকানকে এবং 43% মার্কিনী ডেমোক্রেটদের দায়ী মনে করছেন। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট সতর্ক করেছেন, চলমান সরকারি শাটডাউন মার্কিন অর্থনীতিতে প্রত্যাশার চেয়েও মারাত্মক প্রভাব ফেলছে। ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এই শাটডাউন ভ্রমণ, হোটেল ও নির্মাণ খাতকে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত করছে। আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর মধ্যে অনেকেই এখন বেতন পাচ্ছেন না। বিমানবন্দরের নিরাপত্তা কর্মী, পাইলট ও বিমানবালারাও বেতন বঞ্চিত।
এর ফলে ইতোমধ্যে যুক্তরাষ্ট্র জুড়ে ৩২ লাখেরও বেশি যাত্রী ফ্লাইট বিলম্ব বা বাতিলের মুখে পড়েছেন। বন্ধ হয়ে গেছে 4,20,00,000 মানুষের সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি ফুড স্ট্যাম্প। যুক্তরাষ্ট্রের সরকারি শাটডাউন শেষ করতে রিপাবলিকান ও ডেমোক্রেট সিনেটরদের মধ্যে আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন। রিপাবলিকান আর ডেমোক্রেটদের অনৈক্যের কারণে বেশ কয়েকবার বৈঠকেও সমাধান হয়নি। তবে এবার সিনেটের রিপাবলিকান নেতা জন থুন বলেছেন, চলমান এই শাটডাউন বন্ধের জন্য সিনেটররা অবিরত কাজ করছে। অবিলম্বে বন্ধ হয়ে যেতে পারে মার্কিন শাটডাউন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম ব্যক্তি দেশের সবচেয়ে বড় মহানগরীর নেতৃত্বে এলেন। এর মধ্য দিয়ে তাদের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। এবার অ্যান্ড্রু কুওমোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। 34 বছর বয়সে টেস্ট অ্যাসেম্বলির সদস্য জোহরান মামদানি আমেরিকার সবচেয়ে বড় শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় ও প্রথম আফ্রিকায় জন্ম নেওয়া ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হলেন। বিশ্লেষকরা বলছেন তার জয় নিউ ইয়র্কের রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে এবং নতুন রাজনৈতিক ধারা তৈরির ইঙ্গিত বহন করে। বিজয়ের পর সমর্থকদের তিনি বললেন, আজ আমরা সকল প্রত্যাশা ছাপিয়ে সফল হয়েছি, ভবিষ্যৎ আমাদের হাতে। ভোট গণনার প্রায় 90% তিনি কুওমোর চেয়ে 9% পয়েন্টে এগিয়েছিলেন। মামদানি পেয়েছেন 10,33,471 ভোট, কুওমো পেয়েছেন 8,52,032টি ভোট। রিপাবলিকান কার্টিস লিওলা মোট প্রায় 7% ভোট পেয়েছেন। নির্বাচন অল্প সংখ্যক কেন্দ্র মতবিরোধ ও তীব্র আলোচনার মধ্যেই সম্পন্ন হলো। মামদানির প্রচারণার মূল বার্তা ছিল সাশ্রয়ী শহর, বাসা ভাড়া ও জীবনের খরচ কমানো। তিনি শুধুমাত্র উচ্চবিত্তদের কথা না বলে সর্বস্তরের মানুষের জন্যই কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি ইয়েমেনি দোকানদার, মেক্সিকান প্রবীণ মা দাদি, সেনেগালিজ ট্যাক্সি চালক, উজবেক নার্স ও ইথিওপীয় খালাপুপুর মতো বিভিন্ন জনগোষ্ঠীকে একত্র করে গড়েছেন এক বড় জোট। সব নাগরিকদের জন্য সাশ্রয়ী ও ন্যায্য জীবন নিশ্চিত করাই তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। বহু বিশ্লেষক কুওমোকে প্রতিষ্ঠিত ধনাঢ্য নাগরিকদের প্রতিনিধিত্বকারী হিসেবে দেখেন। মামদানিকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রাজনৈতিক বিকল্প হিসেবে দেখা হচ্ছে। কুওমো বলেন, এটি ডেমোক্রেটিক পার্টির সিভিল ওয়ার। জুনে তাদের প্রাথমিক নির্বাচনে হেরে তিনি স্বাধীন প্রার্থী হিসেবে লড়াই চালান, তবে শেষ পর্যন্ত পরাজয় স্বীকার করে নেন। ভোটাররা বলেছেন তারা নতুন নেতৃত্ব চান। ট্রাম্পের শাসনামলে রাজনীতি খুবই বিষাক্ত হয়ে উঠেছে, সেজন্যই তরুণ কণ্ঠগুলো গুরুত্ব পাচ্ছে। গ্রামীণ ও শহুরে পুরনো ও নতুন সমর্থকরা মামদানির সতেজ ও উদ্ভাবনী ভাবনায় আকৃষ্ট। তবে তারা জানাচ্ছেন কঠোর পরিশ্রমে তাকে বহুমুখী প্রত্যাশা পূরণ করতে হবে। মামদানির ফিলিস্তিন বিষয়ক সমর্থনও তাকে নতুন সমর্থন যোগায়। অনেক মুসলিম ও দক্ষিণ এশীয় ভোটারদের কাছে এই জয় একটি নবজাগরণের প্রতীক। কিছু পুরনো কুওমো সমর্থকও তার ইতিবাচক কথা ও সততা দেখে বদলান। অনেকে জানান তিনি সুযোগ পেলে ভালো কাজ করবেন বলে আশাবাদী। মামদানি শহরের বিনামূল্যে পাবলিক বাসগুলোতে ভ্রমণের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি সার্বজনীন শিশু সেবা ও স্থিতিশীল ভাড়া নীতি বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দিয়েছেন। বিজয় সন্ধ্যায় মামদানি প্রতিশ্রুতি দেন শহরের নেতৃত্ব বহু ধর্মীয় জোটের মাধ্যমে পরিচালনা করবেন। এই জোটে ইহুদি ও মুসলিম সহ সব সম্প্রদায়ের মানুষ থাকবে। তিনি বলেন, নিউ ইয়র্ক হলো অভিবাসীদের শহর এবং আজ থেকে একজন অভিবাসীর নেতৃত্বে এটি পরিচালিত হবে। মামদানি ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, যদি কেউ এই জনগণকে আঘাত করতে চায় তাকে সব সম্প্রদায়ের মধ্য দিয়ে যেতে হবে। নিউ ইয়র্কবাসী এখন জীবনের ব্যয়, নিরাপত্তা এবং সুযোগ সুবিধার বাস্তব পরিবর্তনের প্রতীক্ষায় রয়েছেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।